নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। সাথে আছি আমি কানিস লাবণী। পদ্মা সেতু সহ 4টি মেগা প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে চলতি বছর। আসছে জুনে খুলে দেয়া হবে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। আগামী ডিসেম্বরে ঢাকায় মেট্রো রেল এবং চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধনের লক্ষ্য সরকারের। আর এসব প্রকল্প শেষে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে কয়েকটি মেগা প্রকল্প প্রত্যাশা মতো না এগোনোয় আছে হতাশাও। করোনা সত্ত্বেও মেগা প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতিতে সন্তুষ্ট বিশেষজ্ঞরা। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানা বাধা বিপত্তি পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। চলছে পিচ ঢালাই সহ শেষ পর্যায়ের কাজ। 42 খুঁটির ওপর 41 স্প্যানে দাঁড়িয়ে পদ্মা সেতু জানান দিচ্ছে শেষ হতে যাচ্ছে এই পথে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের দুর্দশার দিন। চলতি বছরের জুনে স্বপ্নের সেতুতে যান চলাচলের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে সেতুর নির্মাণ কাজ। জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। রাজধানী ঢাকার বুক চিরে উত্তরা থেকে মতিঝিল পুরোপুরি দৃশ্যমান মেট্রো রেলের 20.1 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি 74%। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। আগামী ডিসেম্বর 2022 মাসে সরকার বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু পরিকল্পনা গ্রহণ করেছে। বাস্তবায়নের পথে চট্টগ্রামের সম্ভাবনা কর্ণফুলী টানেল প্রকল্প। নদীর তলদেশ দিয়ে নির্মিত 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেলের 2টি টিউবের খনন কাজই শেষ। চলতি বছরের ডিসেম্বরেই এই প্রকল্প শেষের আশা কর্তৃপক্ষের। করোনার থাবায় কাজে গতি হারালেও এখন পুরোদমে চলছে রাজধানীর অন্য 2 মেগা প্রকল্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলছে পুরোদমে। আশা 2022 সালের ডিসেম্বরেই ঢাকার বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ খুলে দেয়ার। পুরো পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অতিক্রম করবে 6টি ফ্লাইওভার। এই কুড়িল ফ্লাইওভারের পরে বনানী, মহাখালী, মগবাজার, খিলগাঁও এবং সবশেষে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে এই এক্সপ্রেসওয়ে নামবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী। আর এসবকেই প্রকল্প বাস্তবায়নে বড় বড় চ্যালেঞ্জ মানছেন বিশ্লেষকরা, প্রকল্প সংশ্লিষ্টরাও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1,13,000 কোটি টাকারও বেশি খরচে নির্মিত এই বিদ্যুৎ প্রকল্প থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো। পদ্মা চালু হবার সাথে সাথে সেখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, এফডিআই যাবে। একইভাবে পায়রা বন্দর যদি শেষ করতে পারি তাহলে পদ্মা ব্রিজের আমরা সুযোগটা নিতে পারবো। আজকে পদ্মা ব্রিজ ছোট মাঝারি ক্ষেত্রের শিল্পে বিপ্লব ঘটাবে। আশা চলতি বছর প্রকল্পগুলো শেষে বদলে যেতে শুরু করবে বাংলাদেশ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের মদনপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পোশাক কারখানা। শুক্রবার বিকেল 4:30টায় সোনারগাঁও রোডের অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির উল্টো দিকে জাহিন নিটওয়ার্স কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্ত শেষেই জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। এদিকে আগুন লাগার ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দিলীপ কুমার মণ্ডলের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেল 4:30টা উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড এলাকায় জাহিন নিটওয়ার্স কারখানায় হঠাৎ আগুন লাগে। ধীরে ধীরে কমপ্লেক্সের 4টি ভবনেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। কারখানার শ্রমিকরা জানান, সাপ্তাহিক ছুটির দিন থাকায় কারখানার বেশিরভাগ ইউনিট বন্ধ ছিল। শুধু কয়েকটি ইউনিটে কাজ চলছিল। ভেতরে লোক ছিল অন্য দিনের চেয়ে অনেক কম। ফটকে কারেন্ট লিভে গেছে। কারেন্ট যাওয়ার পর আমরা দৌড়ে এইদিকে আসে দেখি আগুন লাগছে। 8টার থেকে আমরা ঢুকেছি। আমরা 25 জন লোটা ছিলাম। যতদূর সম্ভব পারিছি বাঁচাতে। তারপরে ফায়ার সার্ভিসের গাড়ি, তারপর অন্য ওয়ার্কারের সব ঢুকিয়েছে ফ্যাক্টরিতে। গোডাউনেতে আপনার নিট তৈরি পোশাক ছিল, রেডি পোশাক, তারপরে ফেব্রিক ছিল। শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি নেই, কিন্তু কোম্পানির অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের 4টা ইউনিট পুড়ে গেছে। ধোঁয়ার কুণ্ডলিতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও। গার্মেন্টস এবং প্রোডাক্ট ছিল, আগুনটা মোটামুটি ভালো ডেভেলপ হয়ে গিয়েছিল। সো 4টা ওদের ইউনিট যে আছে 4টা বিল্ডিংয়েই আগুন জ্বলছিল। গত প্রায় 4.5 ঘন্টার কাজ করার পরে 3টা বিল্ডিংয়ের আগুন সম্পূর্ণ নির্বাপন হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনার তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শুক্রবার টান টান উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের ১৩ ঘণ্টা পর শনিবার সকালে ঘোষণা করা হয় নির্বাচিতদের নাম। এ সময় শিল্পীদের উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান। ফাতেমা কাউসারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। উৎসব, উত্তেজনা আর উদ্বেগ সব মিলিয়ে ভোট গ্রহণের ১৩ ঘন্টার প্রতীক্ষা শেষে বর্ষিয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নতুন সভাপতি হিসেবে পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর স্বল্প ব্যবধানেই চিত্রনায়িকা নিপুণকে হারিয়ে তৃতীয়বার সাধারণ সম্পাদক হলেন জায়েদ খান। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন ১৯১। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট নির্বাচিত, নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। এছাড়া ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে জয়ী হয়েছেন নায়ক ফেরদৌস, ইমন, সাইমন সহ ১০ জন। আর মিশে সওদাগর জায়েদ খান পরিষদের রোজিনা, সুচরিতা, মৌসুমী, ডিপজল, রুবেল সহ ১১ জন নির্বাচিত হন। অঞ্জনা সুলতানা তিনি পেয়েছেন ২২৫ ভোট। আলিরাজ ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফেরদৌস ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চলচ্চিত্র ও শিল্পীদের উন্নয়নে কাজ করতে আবারও প্রত্যয় জানালেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। যারা যারা দাঁড়াইছিল, মানে হারক বা জিতুক সেটা বড় কথা, যতগুলো ক্যান্ডিডেট আছে আমি সকলকে নিয়ে আগে একটা মিটিং করব, সকলকে মিটিং ডাকবো, সকলকে আমি বলবো যে পার্টিসিপেশনও তো একটা বড় কথা। তোরা যে দাঁড়াইছে ওদের একটা সার্টিফিকেট আমি দেবো না, থ্যাঙ্কস দেবো না। আমি জয় যেটা হয়েছে সেটা আসলে শিল্পীদের একান্তই মনের ব্যাপার। তারা যাদেরকে ভালো মনে করেছেন তাদেরকেই ভোট দিয়েছেন এবং তাদেরকেই ভোটে নির্বাচিত হয়ে করেছেন। শিল্পীদের একটা আবাসন ব্যবস্থা খুব জরুরি, তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তো মনে হয়েছে তাদের যে একটু যদি সেই ব্যবস্থাটা করা যায়। নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হলেও আবারও একসঙ্গে কাজ করার কথাও জানান প্রার্থীরা। নির্বাচনে ৪২৮টি ভোটের মধ্যে পড়েছে ৩৬৫ ভোট, বাতিল হয়েছে ১০টি। এর আগে শুক্রবার সকাল ৯টা থেকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হলেও নির্বাচনে কড়াকড়ি নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে উত্তর ও পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে দিনাজপুর বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম পলাশ ও আব্দুস সালাম বাবু। আমরা শুরুতেই দিনাজপুর থেকে ফখরুল ইসলাম পলাশের সাথে যুক্ত হচ্ছি। পলাশ, দিনাজপুরের শীতের তীব্রতা আসলে কেমন দেখছেন? আবহাওয়া অফিস এই ব্যাপারে কি বলছে? আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, দিনাজপুরে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি একেবারেই ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে এবং বিশেষ করে যানবাহনগুলোও কিন্তু একেবারে দিনের বেলা একেবারে লাইট জ্বালিয়ে কিন্তু হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে এবং বিশেষ করে সবচেয়ে বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্ন আয়ের ছিন্নমূল যারা মানুষ রয়েছে তারা, এবং বিশেষ করে তারা কিন্তু শীত উপেক্ষা করেই কিন্তু ঘর থেকে বের হচ্ছেন বিভিন্ন কাজের তাগিদে। এবং আপনি যেটি বললেন যে আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, আবহাওয়া অফিস জানিয়েছে যে একটা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কিন্তু দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আশপাশের অঞ্চলের উপর দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নিচের দিকে নেমে আজকে যেমন তাপমাত্রা সর্বনিম্ন 6টার সময় রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস, গতকালকেও কিন্তু 8.3 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সকাল 9টায় কিন্তু চূড়ান্ত তাপমাত্রা কিন্তু তারা কিন্তু আমাকে জানাবে, তখন হয়তো বা পরবর্তীতে জানাতে পারবো। এবং আপনি দেখছেন যে মানুষ কিন্তু একেবারে সূর্যের জন্য বসে আছেন এবং সূর্যের ইয়ে করতে। ভাই, ঠান্ডা কিরকম একটু বলবেন? খুব ঠান্ডা, ঠান্ডা মানে ঘর থেকে বাড়াইতে পারতেছি না, কাজ কাম করতে পারছি না, দোকান করতে পারতেছি না, চার দোকান করি আমি। হ্যাঁ, আমার নাম মন্টু। কেমন ঠান্ডা এবার প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা এবার। হ্যাঁ, ঠান্ডা আপনাদের কেমন, কি অবস্থা? অতিরিক্ত ঠান্ডা এবার। হ্যাঁ, সাধারণ মানুষ আসলে বলছিল যে আসলে অতিরিক্ত ঠান্ডা, গতবারও তারা ঠান্ডা দেখেছে কিন্তু এবারের যে ঠান্ডা সেটি কিন্তু একেবারে অনেক ঠান্ডা বলে কিন্তু তারা আমাকে জানিয়েছে। তো দিনাজপুরের এই ঠান্ডা কিন্তু বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আমাকে আবহাওয়া অফিস, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হবে বলে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে। তো
দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব বগুড়ায়, সেখানে সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আব্দুল সালাম বাবু, তার কাছে জানতে চাইবো সেখানকার অবস্থা, সেখানকার শীতের অবস্থা বলবেন বাবু। পলাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন দিনাজপুর থেকে বগুড়াতেও কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রা কমে এসেছে এবং গতকাল 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বগুড়া জেলায় চলতি মৌসুমে একেবারেই সর্বনিম্ন। আজকে সকালবেলা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আজ সকাল 6টায় তারা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা ছিল সারা জেলায় এবং রাতের বেলাও কুয়াশা ছিল, যার কারণে কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে 10 ডিগ্রির নিচে থাকলেই সেটা শৈত্যপ্রবাহ, এবং এই মুহূর্তে বগুড়ায় মাঝারি, মৃদু এবং হালকা ধরনের শৈত্যপ্রবাহ বয়ে বেড়াচ্ছে, যার কারণে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষরা কিন্তু কষ্টে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে যে আসলে শীতের তীব্রতা কেমন লাগে সকালবেলা? সকালবেলা শীতের তীব্র অনেক বেশি। সকালবেলা গ্রাম থেকে আসলাম মোটর সাইকেলে, কুয়াশা বেশি, কিছু দেখা যায় না। আজকে শীত বেশি, একটু বেশি শীত। সকালবেলা শীতের তীব্রতা বেশি বলে উনি জানালেন। ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, যানবাহনগুলো হেডলাইট চলাচল করছে, যার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সকালবেলা যে নিম্ন আয়ের মানুষগুলো আসছে তারা কিন্তু কষ্ট পাচ্ছে। পাশাপাশি রাতের বেলা সাধারণ নিম্ন আয়ের মানুষ, ছিন্ন মানুষগুলো যারা রাস্তাঘাট স্টেশনে থাকে তারাও কিন্তু কষ্ট পাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু বগুড়ায় এই ধরনের আবহাওয়া বিরাজ করছে, যার কারণে রোদের দেখা মিললেও সেই রোদের যে তাপ, সেই তাপ কিন্তু শীতের তাপকে ছাড়িয়ে যেতে পারছে না, যার কারণে ঠান্ডা বেড়েই চলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আরও কয়েকদিন এই ধরনের আবহাওয়া থাকতে পারে, যেটাকে শৈত্যপ্রবাহ বলছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমের 20 তারিখে কিন্তু 10.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল জেলা আবহাওয়া অফিস, যেটা কমে গতকাল সর্বনিম্ন হয়েছিল 8.8 ডিগ্রি। আজকে সকালবেলা সেটা কিছুটা বেড়েছে, এখন 9.5 ডিগ্রি, কিন্তু তারপরেও কিন্তু শীতের তীব্রতা কোনোভাবেই কমছে না। এরই মধ্যে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন কিন্তু তারা কম্বল বিতরণ করছে, শীতার্তদের পাশে দাঁড়িয়েছে এবং সমাজের সামর্থ্যবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শীতের তীব্রতা যেন কমে যায়, সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, এই জন্য তাদের পাশে উষ্ণতার পরশ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে যে সাধারণ মানুষের পাশে হাত বাড়িয়ে দেবে বিভিন্ন সংগঠন। বিগত সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন শীতার্তদের পাশে কম্বল নিয়ে আসলেও এইবার কিন্তু সেটা কিছুটা কম। জেলা প্রশাসন সহ কিছু সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকদের সবিক, জেলা আওয়ামী লীগ সহ কিছু সংগঠন, সামাজিক সংগঠন তারা কম্বল বিতরণ করলেও সেটার পরিমাণ কম। তো শীতের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে, যেটাকে হালকা, মৃদু এবং মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলছে আবহাওয়া অফিস, যার কারণে সাধারণ মানুষ কিছুটা কষ্টে রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে লাবণী। ধন্যবাদ বাবু এবং পলাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া এবং দিনাজপুরের শীতের তীব্রতার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়ার উজান গ্রামে প্রতিদিনই সকাল থেকে বসে কৃষি পণ্যের হাট। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কৃষি পণ্যের হাটে আসলে কৃষকরা কেমন তাদের পণ্য বেচা বিক্রি করছে, আর ন্যায্য মূল্য কি তারা আসলে পাচ্ছেন? আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। ধন্যবাদ লাবণী। কুষ্টিয়ার এই উজান গ্রাম, এটা একটি বৃহৎ হাট এবং এই হাটে সপ্তাহের এক এক দিনে এক এক ধরনের পণ্যের কেনা বেচা হয়। আজকে যেমন শনিবার এখানে মহিষের হাট বসে এবং কৃষি পণ্য, নানা রকমের কৃষি পণ্য কেনা বেচা হয়। আমি ঠিক কাছেই যদি আপনাকে দেখাই, এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং হলুদ, নানা রকমের কৃষি পণ্য যেগুলো কৃষকরা উৎপাদন করেছেন সেগুলো কেনা বেচা হচ্ছে এবং ব্যাপক ভিড় জমেছে। খুব সকাল থেকে কিন্তু আসলে এইগুলো কেনা বেচা হচ্ছে এবং পাশেই আমরা দেখেছি যে পাট কেনা বেচা হচ্ছে, বা যে পাটের উৎপাদনও এবার মোটামুটি ভালো হয়েছে কৃষকরা বলছেন। তবে সবচেয়ে ভালো উৎপাদন হয়েছে পেঁয়াজ এবং রসুনের। তবে পেঁয়াজ এবং রসুনের দাম ঠিকমতো কৃষকরা পাচ্ছেন না বলে তারা জানিয়েছে। আমি একজনের সাথে কথা বলবো। এই যে পেঁয়াজ ও রসুন কি দামে বিক্রি হচ্ছে? রসুন 600 থেকে আপনার বিক্রি হচ্ছে 800 পর্যন্ত, ভালো মাথা রসুন। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে মাথা 800, নিচেই 850, 600,
650 এরকম। এই যে হারে বিভিন্ন সময় পেঁয়াজের দাম শুনি আমরা এবং রসুনেরও দাম শুনি, এখন কৃষকরা বেচতে যে একেবারে দেখছি কম দাম পাচ্ছে, একেবারে কৃষকরা দামই পাচ্ছে না, পেঁয়াজ রসুনের দামই পাচ্ছে না, এবং কৃষকরা এক মরি শেষ আছে। মানে কি বলবো, দেখেন এই যে আমদানি হচ্ছে, ওরা ওদের আপনার লাগানি খরচ পাট পরিতের খরচও উঠছে না, এমন অবস্থায় ওরা করছে। শুনছিলেন কৃষকরা কিন্তু আসলে পেঁয়াজ রসুন দুটোর একটিরও ঠিকমতো দাম পাচ্ছেন না, দুটোই কিন্তু 800 টাকার নিচে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকা কেজির নিচে এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। যদিও আমরা দেখে থাকি যে এগুলো কোনো সময় 100 টাকার উপরে খুচরা বাজারে বিক্রি হয়ে থাকে, কিন্তু কৃষক যে বাজারে একেবারে নিজে যে পণ্য নিয়ে হাটে নিয়ে আসছেন সেখানে কিন্তু তারা ভালো দাম পাচ্ছেন না, কৃষকদের উৎপাদন খরচ ঠিকমতো উঠছেন না বলে তারা দাবি করছেন। এই ছিল কুষ্টিয়ার উজানগ্রাম হাট থেকে আমার কাছে কৃষি পণ্যের খবর। চলে এসেছি স্টুডিওতে লাবণীর কাছে। লাবণী। ধন্যবাদ জাহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কৃষি পণ্যের হাটের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 15,440 জন, মারা গেছেন 20 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য অনুযায়ী একদিনে 46,268 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 33.37%। এ পর্যন্ত দেশে মোট মারা গেছেন 28,308 জন। মোট শনাক্ত 17,62,771 জন। এর মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,326 জন এবং এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 15,62,369 জন। ভাইরাসের আরও বিপজ্জনক ধরনের খোঁজ দিলেন চীনের উহান শহরের গবেষকরা। উহানের বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকায় নিউকভ নামের নতুন করোনার ধরনের খোঁজ পেয়েছেন। দাবি করা হচ্ছে এটি আগের সব স্ট্রেনের থেকে বেশি বিপজ্জনক। বলা হচ্ছে নিউকভ নতুন কোনো ভাইরাস নয়, এটি মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসের সাথে যুক্ত। 2012 থেকে 2015 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ভাইরাসের সংক্রমণ চোখে পড়ত। এই ভাইরাসটি সাধারণত মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না, মূলত পশু পাখির শরীরেই এর সংক্রমণ দেখা যেত। উহানের গবেষকরা দাবি করেছেন এই নিউকভ মানুষের শরীরেও সংক্রমণ শুরু করেছে। আলু চাষ করে লোকসানে পড়েছেন রংপুরের আলু চাষিরা। গত বছর ভালো দাম পাওয়ায় রংপুর অঞ্চলের কৃষকরা এবারও দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ শুরু করেন, কিন্তু আলুর বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না তারা। ধার দেনা করে আলু আবাদ করে তাদের কাঁধে এখন বড় ঋণের বোঝা, ফলে হতাশা কাজ করছে তাদের মধ্যে। রেজাল করিম মানিকের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লাভের আশায় আলু আবাদ করে ঋণের বোঝা কাঁধে চেপেছে রংপুর গঙ্গাচড়ার চাষি জবেদুল ইসলামের। আলু বিক্রি করে চাষের খরচই উঠছে না, কিভাবে ঋণ পরিশোধ করবেন বুঝতে না পেরে এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় 14,232 হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন 17.28 মেট্রিক টন, আর গড়ে প্রতি কেজিতে উৎপাদন খরচ 7.5 টাকা। প্রতি বছর আগাম আলু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হলেও এবার শুরুতেই দাম ছিল অর্ধেক। বর্তমানে আগাম আলুর দাম আশঙ্কাজনকভাবে কমে গেছে। এখন প্রতি কেজি আলু পাইকারি 4 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে। এতে করে চরম লোকসানে পড়তে হচ্ছে কৃষকদের। আলুর দাম কম, 3 টাকা 4 টাকা কেজি, 7 টাকা 8 টাকা কেজি পড়ছে। আমাদের আলুর কেজি পরে 10 টাকা 11 টাকা 12 টাকা খরচ প্রত্যেক। ধার করে আলু আবাদ করি, এখন পথের ফকির হয়ে গেলাম আমরা। আলুর বাজারজাতকরণ নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন এই বিপণন কর্মকর্তা। এই দামটা কিন্তু থাকবে না, এটি অবশ্যই এটা উত্তরণ হবে আগামী 1-8 মাসের মধ্যে। দেখবেন আলুর প্রাইসটা এইরকম 6 টাকা বা 8 টাকা থাকবে না, এটা কিন্তু রাইজ করবে। আলু চাষ করে ব্যাপক লোকসানের শিকার হয়েছে এ অঞ্চলের কৃষক। তাই সরকার যদি আলু বিপণনে কার্যকর কোনো উপায় অবলম্বন করে তবেই আশার আলো দেখবেন এ অঞ্চলের আলু চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে সবজির বাম্পার ফলনে হাজার কৃষকের ভাগ্য বদল। দক্ষিণ ও উত্তর চট্টগ্রামের নানা রকমের সবজি দখল করেছে দেশের বাজার। চট্টগ্রামের মাটিতে উৎপাদিত সবজি দারুণ সুস্বাদু হওয়ায় চট্টগ্রামের সবজির কদর বেড়েছে বিদেশেও। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
চট্টগ্রামের 2000 শঙ্কর নদীর পাড়েই এখন চলছে শীতকালীন সবজির উৎসব। সকাল হলেই শঙ্কর নদীর মুন্সিরচর আর লালদিয়ারচরের সবজি নৌকা ভরে আসে 2000 বাজারে। সবজিতে হাসে বাজার, আর এখান থেকেই পাইকাররা নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। একইভাবে পটিয়া, চন্দ্রায়, সাতকানিয়া, বাঁশখালী আর ফটিকছড়ি, রাঙ্গুনিয়ার হাটহাজারির সবজি দখল করেছে এই বাজার। এই মৌসুমে সবজির দাম পেয়ে খুশি কৃষকরা। এসব মাঝে পাওয়া যেত 20 কেজি, 30 কেজি, 50 কেজি, এখন আর 200 কেজি, 150 কেজি ভাই। আর এখানে বিষমুক্ত টমেটো আমরা নিজের হাতে চাষ করতেছি। 55 টাকা 60 টাকা পর্যন্ত বিক্রি করতেছি, প্রায় 20-25 লক্ষ টাকার মতন বেচা কিনা হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন সবজি লাভজনক ফসল হওয়ায় কৃষকদের সবজি চাষে আগ্রহ বেড়েছে। মৌসুম ছাড়াও 12 মাসের সবজিও চাষ হচ্ছে চট্টগ্রামের মাটিতে। আমাদের চট্টগ্রামের কয়েকটা উপজেলায় ব্যাপকভাবে সবজি উৎপাদন হয়। এই এখানকার সবজিগুলো পুরো চট্টগ্রাম জেলায় বিভিন্নভাবে এগুলা মানুষজন এগুলা পায়। আনোয়ারাতে ব্যাপকভাবে সবজি হচ্ছে, বিশেষ করে নিরাপদ সবজির দিকে আমরা এখন জোর দিচ্ছি। এদিকে চট্টগ্রামের উৎপাদিত সবজির কদর বেড়েছে বিদেশের বাজারে। তাই বিষমুক্ত টাটকা সবজি বিমানে করেই যাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। বিদেশের বাজারে আমাদের চট্টগ্রামের সবজির অনেক চাহিদা রয়েছে। চট্টগ্রাম থেকে পটল, শসা, বরবটি, চিচিঙ্গা, কাঁঠাল, লেবু রপ্তানি হয়ে থাকে। সারা বছর সবজি উৎপাদন হলেই সবজি রপ্তানিতে শীর্ষে থাকবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। শীত মৌসুমে খেজুরের রস আর গুড়ের জন্য বিখ্যাত পশ্চিমাঞ্চলের জেলা যশোর। সকাল থেকে শুরু হয় রস জ্বালিয়ে গুড় তৈরির কর্মযজ্ঞ। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের খেজুরের গুড়ের আসলে বিশেষত্ব কি, আর দিন দিনের চাহিদা আসলে কেমন বাড়ছে মানুষের মধ্যে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। শীত আসলেই আসলে এই খেজুরের রসের গুড়ের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে মানুষ যেটা টাটকা এবং ভেজাল মুক্ত গুড় চাই, সেটি হচ্ছে এই গুড় উৎপাদনে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমি কৃষি বিভাগে একজন কর্মকর্তা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের এই যশোর জেলার গুড় কেন সমৃদ্ধ, এত সমৃদ্ধ কেন? যশোরের গুড়টা আসলে এটির যে পাটালি তৈরি করে, এটা দানা জাতীয়, এর ভিতরে যে দানাটা থাকে, এই জন্যই আসলে মূলত এটার সমৃদ্ধ। আর তাছাড়া প্রথমে যখন এই গুড়টা হয় তখন একটা সুগন্ধি বের হয়। এটির অনেকটা, আমার এলাকার ভাষা বলি আমরা, নলেনে যে সেন্ট, এর জন্য আসলে মানে মূলত বিখ্যাত আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে যশোর জেলার যে নলেন গুড় রয়েছে, সেই গুড়ের একটি ঘ্রাণ রয়েছে, সেই ঘ্রাণের কারণে এবং দানা হয় এই কারণে। ধন্যবাদ রিপন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ব্যালে কন্যা ইরা এখন ভাইরাল। নৃত্যের ভঙ্গিমায় শূন্যে ভাষা তার সেই ছবির সাথে নেটিজেনরা জুড়ে দিয়েছিলেন প্রতিবাদী সব ক্যাপশন। উত্তরের জেলা নওগাঁর মেয়ে ইরার স্বপ্ন লোকনৃত্য নিয়ে যেতে চান বিশ্ব দরবারে। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার প্রতিবেদন, জানাচ্ছেন নাহিদ জিহান। ইতালির নৃত্যকলা ব্যালের ভঙ্গিমায় শূন্যে ভেসে থাকা এই ছবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আর এর ক্যাপশনে অনেকেই জুড়ে দিচ্ছেন প্রতিবাদী সব স্লোগান। উত্তরের জেলার নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল থেকে এসএসসিতে জিপিএ 5 পাওয়া এই ব্যালে কন্যার নাম মোবাশিরা কামাল ইরা। ছোটবেলা থেকে নাচের প্রতি ছিল ঝোঁক। 5-6 বছর বয়স থেকে নৃত্যের হাতেখড়ি, পরে তালিম নেন ভরতনাট্যমে। এরপর আগ্রহ তৈরি হয় ব্যালে নৃত্যে। করোনায় ছিল যে আমাদের রাজু ভাস্কর্য একটা মুক্তির প্রতীক বা স্বাধীনতার প্রতীক, আর আমরা যেহেতু স্বাধীন একটা দেশের নাগরিক, কেননা এখানে স্বাধীনতা নিয়ে একটা কাজ করা যায়, তো স্বাধীনতাকে এক্সপ্রেস করতে আমার রাজু ভাস্কর্যের সামনে সেই লাভটা ছিল। লেখাপড়া আর নাচের পাশাপাশি জিম, স্কেটিং, টেনিস ও ক্রিকেটের প্রতি তার আগ্রহ। লোকনৃত্য নিয়ে হাজির হতে চান বিশ্ব দরবারে। আমার ইচ্ছে আমাদের দেশে যেই লোকনৃত্য
আঞ্চলিক যেটা, এটা আমাদের দেশের বাইরে ফুটিয়ে তোলা। যেমন অন্য দেশের একটা নাচ আমাদের দেশে আলোচিত হয়েছে এত, ঠিক এই আমাদের দেশের নাচটা যেন অন্য দেশেও মানে বিদেশেও এইভাবে আলোচিত হয়, এটা নিয়ে আমার কাজ করে ইচ্ছে। এবং দুটো বিদেশি নাচ এবং আমাদের দেশেও নাচ, দুটো সংমিশ্রণে একটা নতুন কিছু তৈরি করে ইচ্ছে আমার। 4 মেয়ের মধ্যে ইরা তৃতীয়। করোনার কারণে ঘরে বসেই অনলাইনে ব্যালের নৃত্য শেখা শুরু। দর্শক, এখন এ পর্যন্ত আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।